মধ্যপ্রাচ্যের মহরণে ইরান বনাম ইসরায়েলের সর্বোচ্চ নেতার মৃত্যু। 40 দিনের রাষ্ট্রীয় শোক, ঘুরে গেল এক মাসের মার্কিন ইসরায়েলি যুদ্ধ। আরও একবার আপনাদের জানাই, মধ্যপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই, ইরান বনাম ইসরায়েলের আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের, ঘুরে গেল টানা এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ছিল ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইনের পরিবারের একাধিক। গতকালই খামেনেই নিহত বলেই দাবি ট্রাম্প নেতানিয়াহুর, এবং বারবার অস্বীকারের পর খামেনেইনের মৃত্যু এবার মানল তেহরান। মধ্যপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই, ইরান বনাম ইসরায়েলের আমেরিকা যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের, ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ইরান, নিহত মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইনের পরিবারের একাধিক। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। মহাপ্রাচ্যের মহরণে নিহত খামেনেই, ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধের জল্পনা শেষ, সর্বোচ্চ নেতার মৃত্যু মেনে নিল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের, ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মধ্যপ্রাচ্যের, আপনার কাছে জানতে চাইবো যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন তাহলে কোন দিকে এগোবে? দেখুন, আয়াতুল্লাহ খামেইনিকে তো ইসরায়েল এবং আমেরিকান ফোর্সেস অনেকদিনই টার্গেট করছিল, এবং পুরো এলাকাটা ঘিরে রেখে দিয়েছিল বহুদিন ধরেই। যেভাবে মাদুরোকে ভেনেজুয়েলা যেভাবে গ্রেপ্তার করা হলো, অনেকটা সেইভাবেই অনুমান করা হচ্ছিল কিছু একটা হতে চলেছে। এবং গত বছর জুন মাসের যে সংঘর্ষ হয়েছিল, 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু আয়াতুল্লাহকে খামেইনিকে টার্গেট করা হয়নি, কারণ ওরা মনে করেছিল রিজিম চেঞ্জটা সে দেশের মানুষই করবে। কিন্তু দেখা গেল তারপরে সে দেশে মানে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে যেভাবে আঘাত আনা হয়েছে, এবং দেশের মানুষ নানান জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে এই খামেইনি প্রশাসনের বিরুদ্ধে, তারপরেই ওরা সিদ্ধান্ত নেয় যে একে শেষ করা দরকার। এবং যেভাবে যেসব জায়গায় থাকেন বা লুকিয়ে থাকেন বা অফিস টফিস আছে, সব জায়গাতেই ওরা একসঙ্গে হানা করে মোটামুটি ভাবে ইসরায়েলের এই যে দক্ষতা, ওদের যে স্পাই এজেন্সির যে দক্ষতা এবং আমেরিকার যে বিমান বাহিনীর দক্ষতা, দুটো বেশি কাজে লাগিয়ে একসঙ্গে ওরা কাজটা করেছে। প্রথমে তো স্বীকার করছিল না, পরে স্বীকার করেছে। এখন এই যুদ্ধ শেষ হলো কিনা বলা যাবে না, যে ওদের যে রেভলিউশনারি গার্ড আছে তারা খুবই এইসব যাদের জেদ চেপে ধরেছে, তারা কিন্তু কিছু ক্ষতি করতে চাইবে হয়তো কিছু জায়গায় বা আমেরিকা যেসব জায়গায় ইনস্টলেশন গুলো আছে, এবং সেই জায়গায় ওরা কিন্তু হামলা করবে। ইসরায়েলের উপরে কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু অন্য জায়গায় তারা কিন্তু হামলা চালাবে বলে আমার ধারণা, এবং কিছুদিন তো চলবেই। এবং খামেইনির পরিবর্তন কিভাবে হবে তার একটা দেশের সংবিধানে লেখা আছে, তারা সেখানে ঠিক করবে কিভাবে তারা সেটা করবে। তবে বেশ 40 দিনের একটা শোকের মধ্যে থাকছেন, তার সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই সেভাবে। অবশ্য খামেইনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, সব সিদ্ধান্ত নিতে পারছিলেন না, 86 বছর বয়স। সুতরাং এই জায়গায় মনে হয় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে? দেখুন, একজন নেতাকে এখানে খতম করে তো পুরোটা সমস্যা তো সমাধান করা যায় না। যে ধরনের ভাবনা চিন্তা ইসরায়েল ইসলামিক প্রশাসনের মধ্যে যেতে আছে, যে তারা একটা নিউক্লিয়ার যদি বোমা তৈরি করতে পারে, তাহলে আর কেউ তাদের আক্রমণ করতে সাহস করবে না। যেটা পাকিস্তান যে ধরনের আইডিয়া এসেছে এবং তৈরি করেছে, ইরানও সেই জিনিস করতে চাইছে। এবং এটা দেশের দেশের মানুষ বা দেশের সামরিক প্রশাসনের বড় অংশ এটাকে মনে করে যে সঠিক জায়গা। সুতরাং তারপরে যে আমেরিকা চায় না যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া কারোর হাতে আণবিক বোমা থাকুক, তার ফলে এই নিয়ে ভাবনা সংঘাত কিন্তু লেগেই থাকবে। যে সহজে থেমে যাবে তা কিন্তু খবর নয়। বেশ, ধন্যবাদ। খামেনেই জামানা শেষে রাস্তায় নেমে উল্লাস বিরোধীদের, দেশ ছাড়ার হিড়িক খামেনেই পন্থীদের। আর আমেরিকায় হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ খামেনেই পন্থীদের, প্রবাসীদের।
খামেনাই জমানায় শেষে রাস্তায় নেমে উল্লাস বিরোধীদের, দেশ ছাড়ার হিড়িক খামেনাইপন্থীদের এবং আমেরিকার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ খামেনাইপন্থী প্রবাসীদের। গতকাল মার্কিন ইসরায়েলি হামলার বদলা ইরানও এবং ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে পাল্টা হামলা। আরব আমিরশাহী, কাতার, বাহরাইন, কুয়েত, মার্কিন ঘাঁটিতে হামলা। দুবাই, দোহা, আবুধাবিতেও ড্রোন হামলা ইরানের। ইসরায়েলের তেল আবিবেও হামলা দাবি ইরানের। খামেনাইয়ের মৃত্যুতে ইরানে সরকার বদলের ডাক আর ইরান দখলের সেরা সুযোগ বলে সওয়াল ডোনাল্ড ট্রাম্পের। খামেনাই বিরোধীদের বার্তা মার্কিন প্রেসিডেন্টের। ইরানকে জঙ্গি রাষ্ট্র বলেও মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে মহরণে নিহত খামেনেই। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানের। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই রক্তাক্ত ছিল ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলে, বউ সহ খামেনেইনের পরিবারের একাধিক। গতকাল খামেনেই নিহত বলেই দাবি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর। বারবার অস্বীকারের পর খামেনেইনের মৃত্যু মানল তেহরান। মন্ত্রী ও বিচারাধীনের তালিকায় মন্ত্রী গোলাম রব্বানী। জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় চাঞ্চল্য। মন্ত্রী ও বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রব্বানী। জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় চাঞ্চল্য। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি। আমরা আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম প্রথম ভোটার তালিকায় কাউন্সিলরের নাম বাদ। নৈহাটি পুরসভা তৃণমূল কাউন্সিলরের নামের পাশে লেখা ডিলিটেড। বাদ তার মায়ের নামও। সিঙ্গুরে এক ভোটারের নাম খসড়া তালিকায় ছিল, তাই ডাকা হয়নি শুনানিতে। অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ। দাবি সংশ্লিষ্ট বিএলওর। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুথে বুথে দেওয়া হয়েছে তালিকা। কমিশনের প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 5,46,053 জনের নাম। এর মধ্যে রয়েছে নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরের নামও। উত্তর 24 পরগনা নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত সরকার। নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রথম ভোটার তালিকায় তার নামের পাশে লেখা ডিলিটেড। তৃণমূল কাউন্সিলরের মায়ের নাম আরতি সরকার। তার নামের পাশেও লেখা ডিলিটেড। ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন একজন জনপ্রতিনিধি, তার নাম কিভাবে বাদ গেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এভাবে নাম বাদ যাওয়ায় হতবাক তৃণমূল কাউন্সিলর। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপারস চেয়েছে নির্বাচন কমিশনের যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। হুগলির সিঙ্গুর এখানকার এক বিএলওর দাবি, এক ভোটারের নাম ছিল খসড়া তালিকায়, তাকে হিয়ারিং এ ডাকা হয়নি। অথচ প্রথম ভোটার তালিকায় তার নাম বাদ, নামের পাশে ডিলিটেড। ডিলিটের কোনো কারণ নেই। একজন দেখতে পাচ্ছি আমার বুথের ভোটার, তার বয়স 91, তাকে কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, কিন্তু তার নাম ডিলিটেড হয়ে গেছে। প্রত্যেকটা বুথেতেই দেখা যাচ্ছে কিছু কিছু ভোটার আছে যাদের হিয়ারিংয়ে কোনো রকম ডাকা হয়নি, অথচ তাদের নাম একদম ডিলিটেড দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বিবেকানন্দ পল্লী। এখানকার বাসিন্দা সুবর্ণবালা দে, বয়স 95।
তার নামের পাশেও লেখা ডিলিটেড। আমার বয়সের 100 কাছাকাছি, আমি এবার কোথায় যাবো? আমি তো আগে ভোট দিতাম, এবার ওটা না কেন আমি জানি না। নিউজ 18 বাংলা। রাজ্যসভা তৃণমূলের প্রার্থী তালিকায় রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, অবসর নেওয়ার 27 দিনের রাজ্যসভার প্রার্থী। আর এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। শুক্রবার রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় এবং অভিনেতা কোয়েল মল্লিক। তৃণমূলের 4টি আসন খালি হওয়ায় এবার 4 নতুন মুখ রাজ্যসভায়। সুব্রত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। জানুয়ারি মাসে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেন মহসান বেনাজির নূর। এই 4টি আসনের জন্য শুক্রবার 4 প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল, যার মধ্যে অন্যতম আইপিএস অফিসার রাজীব কুমার 2024 থেকে 2026 পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি পদে ছিলেন। 31শে জানুয়ারি অবসর নেন। অবসর নেওয়ার 27 দিনের মাথায় তাঁকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল। বাবুল সুপ্রিয় সঙ্গীত শিল্পী, একসময় ছিলেন বিজেপি সাংসদ। 2021-এ বালিগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জেতেন, বিধায়ক হন, এখন রাজ্যের মন্ত্রী। তিনিও এবার তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ দিদির কাছে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির কাছে, এবং দল যেভাবে বিগত 3 বছর আমার কেটেছে, আমি বলবো অত্যন্ত ভালো, অনেক কাজ করতে পেরেছি। তো আমার মনে হয় যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে সেটা আমি আমার দ্য অনলি ওয়ে টু থ্যাঙ্ক, আমার নিজের কৃতজ্ঞতা প্রকাশের একটাই উপায় থাকবে যে টু ডু ওয়েল, যেটা ওয়েলে নাবার কথা আছে, তো রিয়েলি ডু ওয়েল। আর সংসদটা আমার চেনা জায়গা, কিন্তু যেদিক থেকে আমার যে কথাগুলো বলা উচিত আমার মনে হয় ঠিক জায়গাতেই আছে। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমকামিতাকে আইনি অপরাধের আওতা থেকে মুক্ত করতে 377 ধারার বিরুদ্ধে লড়েছেন। অনেকের মতে নির্বাচিত হলে তিনিই হবেন সংসদে এলজিবিটিদের প্রথম ঘোষিত প্রতিনিধি। সাম্প্রতিককালে আইপ্যাক-ইডি, আরজিকর সহ একাধিক মামলায় রাজ্যের তরফে আইনজীবী হিসেবে দেখা গেছে। আরজিকর মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পক্ষে সওয়াল করেছেন। মেনকা গুরুস্বামীর বাবা মোহন গুরুস্বামী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার উপদেষ্টা ছিলেন। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার কোয়েল মল্লিক, যিনি কোনোদিন সরাসরি রাজনীতিতে ছিলেন না, এবার একেবারে রাজ্যসভার টিকিট। সম্প্রতি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর হাতে উন্নয়নের পাঁচালি তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল এবার রাজ্যসভার পথে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় মুখ। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয়, সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, বাঙালি অগ্রাধিকার থাকবে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে দলের বিস্তারের প্রসঙ্গটিকে নজরে রেখে সেই তালিকা ঠিক করতে হয়, এবং সেরা তালিকা। নিউজ 18 বাংলা। মহেশতলায় পথশ্রী, তৈরি হচ্ছে পাকা রাস্তা। আর মাথাভাঙায় আর এক ছবি, খাবার জলের ট্যাঙ্কের সমস্যা মেটাতে জলের ট্যাঙ্ক। নকশাল বাড়িতে বসানো হবে স্ট্রিট লাইট। দক্ষিণ 24 পরগনার 135টি ওয়ার্ড নিয়ে মহেশতলা পুরসভা। এর মধ্যে 26টি ওয়ার্ডে গত 2 মাস ধরে চলছে 1470টি রাস্তার কাজ। এর মধ্যে কয়েকটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, কিছু রাস্তা আবার সারানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 117 কোটি টাকা। আগে কোনোদিনও আমরা এরকম রাস্তা হতে দেখিনি, এই প্রথমবার মহেশতলার মধ্যে, মানে আমাদের 34 নম্বর ওয়ার্ডে এই প্রথম এরকম বড় চওড়া রাস্তা হচ্ছে। এমনকি মেন রোডটা না, তার সাথে অলিতে গলিতে যত রাস্তা ছিল সেগুলো পেপার ব্লকের কাজ হচ্ছে ঢালাই দিয়ে। মহেশতলার
প্রত্যেকটি ওয়ার্ডে কোনো ওয়ার্ডে যেন কাঁচা রাস্তা না থাকে, যেখানে কাঁচা রাস্তা আছে সেগুলোকে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং পাড়ায় পাড়ায় শুধু যে সমস্ত রাস্তাগুলো বাকি ছিল, যেগুলো মানুষ দীর্ঘদিন ধরে মানুষের আশা ছিল যে আমাদের একটা পাকা রাস্তা হবে, সেই রাস্তাগুলো বর্তমান মহেশতলা পৌরসভায় করছে। 1470টা রাস্তা আছে, নিয়ে প্রায় 117 কোটি টাকা আমাদের স্যাংশন আছে। ম্যাক্সিমাম রাস্তায় তো পেপার ব্লক হচ্ছে, সব রাস্তায় পেপার ব্লক হচ্ছে। কোচবিহারের মাথাভাঙা অভিযোগ, এখানকার 19 পিসা পঞ্চায়েত এলাকার উত্তর আমবাড়িতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা। সেই সমস্যা মেটাতে বসানো হয়েছে খাবার জলের ট্যাঙ্ক। দ্রুত এই ট্যাঙ্ক চালু করা হবে বলে দাবি। জলের সমস্যার সমাধান হয়ে গেছে, বিশেষ করে আমাদের এই এলাকাটায় মানে জলের সমস্যাটা বেশি ছিল। আর নলকূপের যে জলটা আছে এই জলটায় প্রচুর পরিমাণে আয়রন। এই জলটা পেয়ে মনে করো আমাদের এলাকা তথা আমি অত্যন্ত খুশি। এই এলাকার মানুষের দীর্ঘদিন থেকে সমস্যা ছিল জলের, কারণ ওদের জল খুব খারাপ, খেতে পারতো না, বাচ্চারা খুব সমস্যায় ভুগত পেটের। ওই জেলা পরিষদ থেকে প্রায় 14,84,752 টাকা ব্যয়ে সুন্দর একটা জলের ব্যবস্থা করে দিয়েছে। এই জল হওয়াতে ওই এলাকার মানুষের খুব খুশি এলাকার মানুষ। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার নেহালজোত গ্রাম কলাবাড়ি ও টুকরিয়াঝাড় জঙ্গলের মাঝে। অভিযোগ, এই জঙ্গল লাগোয়া এলাকায় কোনো স্ট্রিট লাইট নেই। রাত হলেই বাড়ে হাতির উপদ্রব। আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই এলাকায় বসানো হবে 20টি স্ট্রিট লাইট। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে। আমাদের এখানে হাতি খুব চলাচল, রাত্রে আমরা রাত্রে বাইরে হতে পারি না হাতির জন্য। সোলার লাইট খুব সুবিধা হবে। কত হাতি আছে? মোটামুটি 60-70টা করে একবারই আসে। খুশি আমি। ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী, তার এই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের মনিরাম অঞ্চলের অন্তর্গত নিহালজোত সংসদ আলোকিত হবে। ঝড় বৃষ্টির সময় অনেক সময় বিদ্যুৎ চলে যায়। সোলার যে লাইটটা, যেটা সোলারের আলো, যেটা সেটা তো আর ঝড় বৃষ্টিতে যাওয়ার ব্যাপার নেই, সেটা সবসময় জ্বলবে এবং এরিয়াটা আলোকিত থাকবে। নিউজ 18 বাংলা। আজ এসএসসির গ্রুপ সির নিয়োগের পরীক্ষা। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 8,478 শূন্যপদ। গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় প্রায় 17 লক্ষ চাকরি প্রার্থী। আরো বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, দীর্ঘ অপেক্ষার পর আজ রাজ্যে স্কুলে স্কুলে গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা। রাজ্য জুড়ে কতগুলো কেন্দ্রে পরীক্ষা হচ্ছে আর কি জানা যাচ্ছে? রাজ্য জুড়ে আজ 1693টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এবং তুমি জানো যে দীর্ঘ অপেক্ষার পর রাজ্য আজকে স্কুলে স্কুলে গ্রুপ সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিচ্ছে। গ্রুপ সি পরীক্ষার জন্য ইতিমধ্যে আবেদন করেছেন 8,04,000 পরীক্ষার্থী। আজ দুপুর 12টা থেকে দুপুর 1:50 পর্যন্ত পরীক্ষা হবে। 60 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। শুধু তাই নয়, এই পরীক্ষাকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন করেছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আজকের পরীক্ষায় বুট জুতো অর্থাৎ কোনো রকম জুতো পরা যাবে না। জুতো পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র হাওয়াই চটি বা চপ্পল পরেই পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। পাশাপাশি কমিশনের তরফে এটাও জানানো হচ্ছে যে আজকের পরীক্ষায় যাতে কোনোভাবে অযোগ্য প্রার্থীরা পরীক্ষা দিতে না পারেন, সেই কারণে স্কুলে স্কুলে অযোগ্য পরীক্ষার্থীদের তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অযোগ্য পরীক্ষার্থীদের নিয়েও বাড়তি সতর্ক স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই 250 জনেরও বেশি অযোগ্য পরীক্ষার্থী যারা আবেদন করেছিলেন গ্রুপ সি পদে নিয়োগের জন্য, তাদের আবেদন বাতিল করেছে। কিন্তু তারপরেও বাকি যারা অযোগ্য থেকে রয়েছেন তাদের মধ্যে থেকেও যাতে পরীক্ষা দিতে না পারে, তার জন্য স্কুলে স্কুলে 2016 নিয়োগের অযোগ্য পরীক্ষার্থীদের তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে। এছাড়াও যেহেতু তুমি দেখেছো যে আজকে পরীক্ষা রয়েছে, আগামী 8 তারিখেও গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তাই স্কুলগুলিতে যাতে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে, কারণ স্কুলের গোপন নথি এসএসসিকে পাঠাতে হবে পরীক্ষা সংক্রান্ত। ফলত সেই কারণে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও চিঠি লিখেছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, যাতে পরীক্ষার দিনগুলিতে বা পরীক্ষা চলাকালীন সময় বা পরীক্ষার আগেও যাতে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী না ঢুকতে পারে। কারণ এক্ষেত্রে এসএসসির যে গোপনীয়তা যেটা রক্ষা করে পরীক্ষার জন্য, সেই গোপনীয়তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন। ফলত দীর্ঘ অপেক্ষার পর আজ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি শিক্ষাকর্মী পদের
পরীক্ষা নিতে চলেছে লিখিত পরীক্ষা। এই পদের জন্য শূন্যপদ রয়েছে 2000-এরও বেশি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে এত সংখ্যক অর্থাৎ 2000-এর বেশি শূন্যপদের জন্য পরীক্ষা দিচ্ছেন 8 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তাই ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে প্রত্যেকটি জেলাশাসক পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে আজকের পরিবহন ব্যবস্থা এবং রেল যোগাযোগ ব্যবস্থা যাতে সচল থাকে। একেবারে ধন্যবাদ সোমরাজ।